আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের হিসাব বিজ্ঞান 18তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে প্লেলিস্ট আকারে, তোমার যে টপিকটা প্রয়োজন দেখে নিতে পারো। আর পাশাপাশি ইংরেজিরও ক্লাস আই বাটনে আছে, দেখে নিতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে জয়েন না হয়ে থাকো, এখনই জয়েন হয়ে নাও। সেখানে তোমার যে কোনো সমস্যা তুমি সেখানে বলতে পারো, আমি নিজে সেখানে সমাধান করে দিব। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন আমরা আজকের ক্লাস টপিকে চলে যাই। আজকের ক্লাস টপিক হচ্ছে অংশীদারি কারবার। কারবার মানে কি? ব্যবসা। এখানে বলতে পারি যে অংশীদারি ব্যবসা, যার ইংরেজি নাম হচ্ছে পার্টনারশিপ। তো প্রথমে এই অধ্যায়টা থেকে তোমাকে জেনে নিতে হবে কোশ্চিন কিভাবে হয়। তোমরা হয়তো জেনে থাকবে যে কোশ্চিন কিভাবে হয়, তো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা দুইটা কোশ্চিন করব, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করে দিব এবং তোমাকে একটা আইডিয়া দেব যে এভাবে কোশ্চিনগুলো করে থাকে। আর এই অধ্যায়টা তুমি কি কি টপিক পড়বা সেটাও বলে দেব, কি কি টপিক ভালোভাবে পড়তে হবে। তো দেখো, 1 নম্বর কোশ্চিন যে দুইজন অংশীদার। কয়জন অংশীদার? দুইজন অংশীদার। মুনাফা বন্টন অনুপাত আছে কত? 5:1 অনুপাত বা 5:2। তৃতীয় জনকে 3/1 মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত হবে? যখন দুইজন অংশীদার ছিল তখন অনুপাত ছিল 5:2 ছিল। যখন 3 নম্বর ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত হলো, তার অংশীদার কত ছিল? 3/1 মুনাফা নিয়ে সে কী করলো? চুক্তিতে তাদের ব্যবসার নতুন গ্রহণ করলো বা নিয়োগ হলো। তাহলে তাদের যে অনুপাত সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে। তো সেটাই কিভাবে চেঞ্জ হয়েছে বা কত অনুপাত বের হয়েছে তিনজনার, সেটা তোমাকে কি করতে হবে? এই অপশনের ভিতরে বের করে নিতে হবে। তো আমরা এই অনুপাতটাই এখন বের করে তোমাদেরকে দেখাবো। তো তোমাকে আগে ধরে নিতে হবে যে সম্পূর্ণ ব্যবসায়ের 1 অংশ, মানে সম্পূর্ণ কারবারটা হবে 1 অংশ। কি হবে? সম্পূর্ণ কারবার অথবা ব্যবসা কত? 1 অংশ। তো এই 1 অংশ এটা হচ্ছে সম্পূর্ণ কারবারের। তো 3 নম্বর যখন ব্যক্তি অংশ নিল, তার অবশিষ্ট কত থাকবে? 3 নম্বর ব্যক্তি মানে এখানে তৃতীয় জন, এখানে লিখতে হবে তৃতীয় জনকে 1/3 দেওয়ার পর অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকে, তাহলে এই 3/1 কার মাধ্যমে দিলাম? এই 1 অংশের ভিতর থেকে 3/1 দিয়ে দিয়েছি। তার অবশিষ্ট কত থাকে সেটা আমাদেরকে বের করতে হবে। তার অবশিষ্ট যেটা থাকবে ওটা দুইজনের বের হবে। তো আমাদের 1 অংশ হচ্ছে টোটাল। এখান থেকে আমি কি করব? 1/3 মাইনাস করে দিব অবশিষ্ট, যেহেতু এটা 3 নম্বর ব্যক্তি আর আমাদের টোটাল কারবারের হচ্ছে 1 অংশ। তাহলে আমি এই 1 অংশ থেকে যদি এই 3 নম্বর ব্যক্তিকে যদি মাইনাস করে দিই, তাহলে আমি 2টা অংশ বের করতে পাবো না। তো ওটাই বের করার কী হবে? তো এটাকে লসাগু করতে হবে। তাহলে এখানে নিচে 3-3-এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে 3 - 1। ছোটোবেলা থেকে আমরা জানি লসাগুর নিয়মটা, গুণাগুণি। তো এখান থেকে কত থাকে? 2/3 থাকবে। তো এই যে 2/3 বের হলো, এটা কাদের? এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়। এই 3/2 হচ্ছে প্রথম আর দ্বিতীয় জন। আশা করি বোঝাতে পারছি। এই 1/3 হচ্ছে 3 নম্বর জন, আর 3/2 হচ্ছে 2 জন আছে এর ভিতরে। তাহলে এর মধ্যে থেকে আবার কী করতে হবে? আরও ডিভাইডেড করে নিতে হবে। ঠিক আছে? তো এখন প্রথম জন কত পাবে সেটা এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম জন পাবে কত পাবে সেটা এখন আমরা দেখি। প্রথম জনের অনুপাত কত আছে এখানে? এই যে 2/3 আছে না? এই যে 2/3 দিলাম। এটার সাথে এখন দেখব প্রথম জন ব্যক্তির অনুপাত তাদের কত ছিল। এই যে এদিকে তাকাও, এই যে 2 জন অংশীদার ছিল না, এখানে অনুপাত তাদের কত ছিল?
5:2, তাহলে 5 আর 2 যোগ করতে হয়, এটা তো তোমরা জানো যে ইস্টু থাকলে দুইটা যোগ করে নিতে হয়। তো 5 আর 2 যোগ করলে 7 হয়। তাহলে আমরা এটাকেই 7 আমি নিচে রাখবো বেজ মানে হর, আর এটা হলো প্রথম জন, এটা হচ্ছে দ্বিতীয় জন। তাহলে প্রথম জনের প্রথম অনুপাত কত ছিল তখন? 5 ছিল, তাহলে আমি এখানে 5 দিব। আর আমাদের এই যে নতুন আমরা পাইছি কত অংশ? 2-এর 3 অংশ, এটার থেকে এটা গুণ করে দিলেই তুমি নতুন আরেকটা অনুপাত বের করতে পারবা। এটা হচ্ছে নিয়ম। প্রথমে তোমাকে বের করে নিতে হবে এই এক অংশ থেকে প্রথম দুইজনের ব্যক্তি আর 3 নম্বর ব্যক্তিকে বের করে নিবা। নেওয়ার পরে দুজন ব্যক্তি যে পূর্বে যে অংশীদাররা ছিল যে অনুপাত, ওইটার সাথে নতুন যে অংশীদার অনুপাতটা বের করতে পারলা, ওটা দুইটা গুণ করে দিলে তুমি অনুপাত অ্যাকচুয়াল অনুপাতটা তুমি বের করবা বা বের করা যাবে। তো এখন আমরা কি করব, এটা সমান সমান দিয়ে আর নিচে নিচে গুণ করে দেব। 5 2 10, 3 7 21। ওকে, এটা আমাদের বের হলো। এটা কার বের হলো? প্রথম জন বের হলো। এখন আমরা দ্বিতীয় জন বের করব। দ্বিতীয় জন পাবে ওই সেম, দ্বিতীয় জনের কত আছে? যে 2-এর 3 অংশ আছে, তাহলে 2-এর 3 অংশ, তাহলে নিলাম। আবার সেম এটা 5/7 হবে? হবে না। কারণটা কি? এখানে দেখো, এই যে দ্বিতীয় জনের অনুপাত কত ছিল? 2 ছিল, তাহলে এখানে হবে 2 আর নিচে হবে 7। ওই যে দুইটা যোগ করেই 5 আর 2 যোগ করলে 7 হয়, এই যে 7। তাহলে আমরা আবার নিচে নিচে গুণ করব উপর নিচ। তাহলে 2 2 কত? 4 আর 3 7 21। তাহলে আমরা 10/21 পাইলাম প্রথম জন, 4/21 পাইলাম হচ্ছে দ্বিতীয় জন। এখন আমাদের কোনটা বের করতে হবে? 3 নম্বর জনকে বের করতে হবে। তাহলে তৃতীয় জন পাবে, তৃতীয় জনের অনুপাত কত আছে? 2-এর 3 আছে না? এই যে দেখো তৃতীয় জন কত পাইছিল? 1-এর 3 অংশ পাইছিল না? এই যে এখানে দেখো 1-এর মানে 3-এর 1 অংশ পাইছে, তো ওই 3-এর 1 অংশ এখানে আসবে, ওই ব্যক্তিটারই 3-এর 1 অংশ। তখন এটার সাথে গুণ করব কি? এই যে 2/7 নাকি 5/7 করব। এখন আমাদের তো এই অনুপাতটা আমাদের জানা নাই, তখন কি করতে হবে? প্রথম যে দুইজন অংশীদার অনুপাতটা ছিল এই দুইটা যোগ করতে হবে। তাহলে 5 2 7 হলো, নিচেও আবার 5 2 7 হবে, মানে এদের সমান সমান হয়ে যাবে। মানে 3 নম্বর ব্যক্তিটা মানে 3 জনের অনুপাত, মানে 3 নম্বর ব্যক্তির অনুপাত নির্ণয়ের সময় পুরাতন অংশীদারদের অনুপাতগুলো যোগ করতে হয়, সোজা কথা। 3 নম্বর ব্যক্তির অনুপাত বের করার জন্যে পূর্বে যে কজন পূর্বে যে দুইজন মানে পূর্বে যে দুইজনের যে অনুপাতটা ছিল ওটা দুটা যোগ করে নিতে হবে, সোজা হিসাব। তাহলে উপরেও 7 থাকবে, নিচেও 7 থাকবে। তাহলে 7 1 7, 3 7 21। তাহলে আমরা কি কি পাইলাম এখন দেখো। আচ্ছা, আমরা পাইলাম প্রথমে হচ্ছে 10/21 পাইছি, কমা 4/21, তারপরে পাইছি 7/21, তাই না? এটা হচ্ছে প্রথম জন, দ্বিতীয় জন, এটা তৃতীয় জন, 3 নম্বর। তাহলে আমরা এখন কি করব? এটাকে লসাগু করব। তাহলে লসাগু করি, তাহলে যেহেতু 3টায় সেম আছে হর, তাহলে আমরা একটা নিতে পারি। তাহলে 21-কে 21 কেটে দিলে কি হয়? এখানে 10 হবে, আর যোগ চিহ্ন 4 হবে, যোগ 7। তা আমরা যেহেতু অনুপাত থাকলে যোগ করি, যোগ থাকলে অনুপাত করব, দ্যাটস ইনাফ, আর কিচ্ছু করতে হবে না। তাহলে আমাদের এখানে কি হবে? 10:4:7 বা 4:7। তাহলে তুমি এখানে কি পাচ্ছ? এই যে দেখো, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অনুপাত। তাহলে 3 নম্বর ব্যক্তি যখন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবে তখন 3 জনার মিলে এই অনুপাতটা আমাদের বের হবে। তাহলে 10:4:7। তাহলে আমাদের অপশনে দেখতে হবে আছে কি না এটা। এই যে দেখো বি নম্বরে দেওয়া আছে 10 4 7। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইটা। আশা করি বুঝাইতে পারছি, এই সিম্পল যে ট্রিক বা নিয়মটা এটাই। ঠিক আছে, তুমি যদি না বুঝতে পারো আবারও রিপিট করে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এখন আমরা দেখব হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এই প্রশ্নটা কোনো অনুপাতের অঙ্ক না, এটা হচ্ছে উত্তোলনের অঙ্ক, মানে উত্তোলনের সুদ নির্ণয়ের অঙ্ক। তো এখানে দেখো ABC 3 জন অংশীদার কি করছে? প্রতি মাসের শেষ দিন, কথাটা ভালো করে দেখো, প্রতি মাসের শেষ দিন, প্রতি মাসের শেষ দিনে প্রত্যেকে 300 টাকা করে কি করছে? ব্যবসা হতে উত্তোলন করলে বার্ষিক 5% হারে সুদ, প্রত্যেকে মোট উত্তোলিত টাকার উপর 1 বছরের সুদ কত হবে?
তাহলে প্রতি মাসের শেষ দিনে কি করছে 300 টাকা উত্তোলন করে 3 জন অংশীদারি। তাহলে বছর শেষে তাদের এক বছরের সুদ কত হবে? তাহলে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র তো 3টা আছে। উত্তোলনের সুদ নির্ণয়ের নিয়ম হচ্ছে 3টা আছে। একটা হচ্ছে প্রতি মাসের শেষ দিন, প্রতি মাসের মাঝামাঝি, আবার প্রতি মাসের প্রথম দিন। তাহলে আমরা জানি যে যে কি বললাম, আমরা জানি যে প্রত্যেক মাসের শুরুতে, প্রত্যেক মাসের মাঝামাঝিতে, প্রত্যেক মাসের শেষে, এই 3টা নিয়মে উত্তোলনের সুদ নির্ণয় করা হয়। তো আমি পাশে একটু লিখে দিই, আমি প্রত্যেকটাতে বুঝাই দেবো, বাট আপাতত একটু শর্টে লিখে দিই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যদি প্রত্যেক মাসের শুরু, প্রত্যেক মাসের, তারপরে লিখলাম শেষ, প্রত্যেক মাসের মাঝামাঝি, ঠিক আছে। তাহলে হবেটা কি, এখানে লিখতে হবে উত্তোলনের পরিমাণ। আমি শুধুমাত্র পরিমাণই লিখি, পরিমাণ। তারপর কি করতে হবে, গুণ দিতে হবে হার, মানে সুদের হার। প্রত্যেক মাসের শুরু বলার কারণে মাসের একটা বছর, মানে বছরের একটা মাসটা বেশি হবে, কারণ প্রত্যেক মাসের শুরু বলে 1 থেকে একটু, মানে 12 মাস, তো 12 মাসে 1 বছর। আর যদি বলে যে প্রত্যেক মাসের শুরু, তাহলে 12 আরেকটা মাস এক্সট্রা ধরে নিতে হবে, দিয়ে 13/2 তোমাকে করতে হবে, ঠিক আছে। আর প্রত্যেক মাসের শেষ বললে পরিমাণ গুণন হার গুণন, শেষ বললে একটা মাস কমে যাবে, শেষ বললে কি একটা মাস কমে যাবে, এই যে 11/2। আর মাঝামাঝি বললে ওই পরিমাণ গুণন হার গুণন, এখানে হবে 12/2, মানে 6, ঠিক আছে। এর চেয়ে বেশি আবার তুমি ডাইরেক্ট 6ও লিখতে পারো। তো এই হচ্ছে 3টা সুদের নিয়ম। তাহলে আমাদের এখন প্রশ্নে কোনটা আসছে, প্রত্যেক মাসের শেষ আছে না, 2 নম্বরটা আসছে না, তো এখন আমরা 2 নম্বরটাই করব। তো এখানে লিখব উত্তোলনের পরিমাণ, উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার, সুদের হার গুণন, এখানে লিখব কত, যেহেতু মাসের শেষ দিন বলছে, তাহলে 11/2। ইনাফ, ওকে, বোঝাতে পারছি আশা করি। এটা হচ্ছে নিয়ম। এটা যদি না সূত্র তোমার যদি মুখস্থ না থাকে, তাহলে তুমি এই অঙ্ক সমাধান করতে পারবা না। তাহলে উত্তোলনের পরিমাণ কত আছে, এই যে 300 টাকা আছে না, এটাই হচ্ছে 300। কী করব, এখানে লিখব উত্তোলনের পরিমাণ, তারপরে লিখব সুদের হার কত আছে, 5% আছে, তাহলে 5% দিলাম, তারপরে গুণ 11/2। তাহলে এই 300-র উপর 5% করলে কত হয়, 3 × 5 = 15 টাকা আসে, তাই না। তাহলে 15-র সাথে 11 গুণ করতে হবে, 2 ভাগ দিতে হবে, তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা, অ্যামাউন্টটা তোমার বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে 15-র সাথে 11 গুণ করলে কত হয়, 165 হয়, ভাগ 2 দিতে হবে। তাহলে আমরা এখন এই যে 165/2 কেমনে দেব, তাহলে 8 × 2 = 16, 5.0। তাহলে কি করব, অবশ্যই আরও কিছু নিতে হবে, 5 × 2 = 10 নাকি, ওকে, এটা 0 এখন আনা দরকার নাই, আমরা ডাইরেক্ট গুণ করে দিই, 2 × 2 = 4 করে দিই। তাহলে আমরা কত পাবো, 1 পাবো, পয়েন্টের জন্য এটা 0, 5 × 2 = 10, ঠিক আছে। এই আমাদের কত বের হলো, 82.5 বের হলো। এটাই হচ্ছে তোমার 1 বছরের সুদের টাকা। সেটা কেমনে দেখো, আমি আবারও বলি, উত্তোলনের পরিমাণ 300, সুদের হার 5%, 11/2, কারণ মাসের শেষে বলছে তাই। এখানে যদি মাসের প্রথম দিন বলতো তাহলে 13/2 হতো, যদি মাঝামাঝি বলতো তাহলে বলতো 12/2 হইতো। দেন 300-র উপর 5% করলে 15 টাকা আসে, তাহলে 15-র সাথে 11 গুণ করলে 165 ভাগ 2, 165 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 82.5 আসে। তাহলে আমাদের উত্তর হবে এই যে গ, 82.5। তার উত্তোলনের পরিমাণ বের করার নিয়ম আশা করি বুঝতে পারছো। এখন আমরা অংশীদারি কারবারের প্রথম থেকে একটু লাস্ট অবধি তোমাকে কি কি বিষয় জানতে হবে সেটা একটু আমরা সামারি করে দেব, ঠিক আছে। তো অংশীদারি কারবারের মূল একটা বিষয় আছে, কি আছে, অংশীদারি কারবার, তো এই অংশীদারি কারবারের মূল একটা বিষয় হচ্ছে, মানে মূল ভিত্তি কি, চুক্তি, যেটাকে ইংলিশে বলা হয় ডেড, ওকে। তো প্রশ্ন আসতে পারে যে অংশীদারি কারবারের মূল ভিত্তি কি, তখন তোমাকে লিখতে হবে চুক্তি। তাহলে চুক্তি হচ্ছে অংশীদারি
কারবারের মূল ভিত্তি অবশ্যই মাথায় রাখবা এটা, কারণ চুক্তি ছাড়া কখনো অংশীদারি কারবার হয় না। ঠিক আছে। আবার আইন অনুযায়ী অংশীদারি কারবারের নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়। আইনে যদি তোমার বলা থাকে যে অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক, তোমার এটা জরুরি না, প্রশ্ন আসতে পারে। আবার এ ব্যবসার নিবন্ধন হোক বা না হোক, এর কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না। কারবারি অংশীদারি কারবারে কি আইনগত সত্তার সৃষ্টি হয় না, এরকম একটা প্রশ্ন, যে আইনগত সত্তার সৃষ্টি হয় না। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি বা বুঝতে পারছো আশা করি। চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি। আইনগত সত্তার সৃষ্টি হয় না কোন ব্যবসা প্রতিষ্ঠানে? অংশীদারি কারবারে। ওকে, তো অংশীদারদের মূলধন তোমার দুইটা আছে। এখন তোমাকে জানতে হবে অংশীদারদের, আরেকটা বিষয় তার আগে বলে দিই, লাভ ক্ষতি আবন্টন। কি বললাম? লাভ ক্ষতি আবন্টন। কারণ এই অঙ্ক তোমরা হয়তোবা তোমাদের ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাসে ছিল এই অধ্যায়টা। আমি যখন টিউশনি করাইছিলাম তখন এই অধ্যায়টা করাইছিলাম আমি নিজেও। তো কারবারের সাথে তোমার অংশীদারি দেনা পাওনা সংক্রান্ত তোমার কি বিভিন্ন বিষয় সমন্বয় সাধন বা অর্জিত মুনাফা বন্টন করার উদ্দেশ্যে যে আর্থিক বিবরণ প্রস্তুত করা হয় না, সেগুলোতে লাভ লোকসান আবন্টন হিসাব। তো লাভ ক্ষতি হিসাব হতে তুমি প্রাপ্ত নিট লাভ হিসাবে ক্রেডিট করতে হয়, পক্ষান্তরে নিট ক্ষতি হিসাবে ডেবিট করতে হয়। তোমার যদি ব্যবসা প্রতিষ্ঠানে বা লাভ ক্ষতিতে যদি নিট লাভ হয়, তুমি কি করো? ক্রেডিট করো না, কারণ আয় তো ক্রেডিট। আর তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি ক্ষতি হয় তাহলে কি করবা? অবশ্যই ডেবিট করবা। এটা সিম্পল একটা বিষয়। আর কারবারের নিকট অংশীদারদের বিভিন্ন ধরনের পাওনা থাকে, যেরকম মূলধনের সুদ। মূলধনের সুদ কেন পাওনা থাকে? কারণ মালিক যে মূলধনটা ব্যবসা প্রতিষ্ঠানে দিল, বিপরীতে ওকে সুদ দিতে হবে। তারপরে বেতন, কমিশন, তারপর ঋণের সুদ, এগুলো কি সবই তো পাওনা থাকে, তাই না? কারণ পাওনা মানে তুমি একটা দিতে হবে, এগুলো তুমি দায়বদ্ধ হয়ে গেলাম জন্য। ঠিক আছে, তো লাভ ক্ষতি আবন্টন হিসাব তুমি যদি অঙ্ক করে থাকো তাহলে ইজিলি পারবা, এগুলাম সমস্যা নাই। আর অংশীদারদের মূলধন হিসাব দুইটা, একটা হচ্ছে স্থিতিশীল মূলধন আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন। স্থিতিশীল মূলধন আবার দুইটা, একটা মূলধন হিসাব, একটা চলতি হিসাব। ঠিক আছে, আমি একটু লিখে দিই। অংশীদারদের মূলধন প্রশ্ন আসতে পারে এরকমভাবে, যে বলল যে অংশীদারদের মূলধন কত প্রকার, তো তোমাকে লিখতে হবে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতিশীল মূলধন, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন। ঠিক আছে, এইটা তো এটার একটা প্রকার আছে, এটার আবার দুইটা প্রকার আছে। স্থিতিশীল মূলধনেরটা দুইটা প্রকার আছে, একটা হচ্ছে মূলধন হিসাব, আরেকটা হচ্ছে চলতি হিসাব। আমি শর্টে লিখছি, এখানে পূর্বে আরেকটা হবে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাব। তারপরে এটার একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে গিয়ে মূলধন হিসাব, শুধুমাত্র মূলধন হিসাব। অংশীদারদের মূলধন দুইটা, স্থিতিশীল মূলধন, পরিবর্তনশীল মূলধন। স্থিতিশীল মূলধন দুইটা, মূলধন হিসাব, চলতি হিসাব। লেখা হয়তো তোমাদের কাছে বুঝতে অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এটা গেল হচ্ছে নিয়ম। আর চুক্তিতে যদি তোমার ঋণের পরিমাণ যদি উল্লেখ থাকে তাহলে ওইভাবে হবে, আর চুক্তিতে যদি ঋণের পরিমাণ যদি না থাকে তাহলে 6% সুদ ধরতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম, এটা তোমরা হয়তো বা জেনে থাকবা। আর আমরা তো উত্তোলনের অংশীদারদের উত্তোলনের সুদ তো আমরা নির্ণয় করা শিখেছি বা দেখলাম। এটা হচ্ছে কি উত্তোলনের সুদ। কয়টা আছে? তিনটা আছে। এই তিনটা জানতে পারলে উত্তোলন রিলেটেড যত সুদ বা অঙ্ক দিবে ইজিলি তুমি পারবা। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে এই অধ্যায়টাতে তুমি বেশি করে মুনাফা বা অনুপাতের অঙ্কগ্রহণ করবা। কোন অঙ্কগ্রহণ করবা? মুনাফা রিলেটেড অঙ্ক যত আছে সেগুলো বেশি করে সলভ করবা। তাহলে তো হবে এটা কি, কারণ বিভিন্ন পরীক্ষাতে মুনাফার অঙ্কটা একটা দুইটা দিয়ে দিতে পারে, তাই এই অধ্যায়টা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো এই অধ্যায় বিষয়ে আমার আর বেশি কিছু বলার এখানে নাই। আমি আরেকটা সূত্র এখানে দুইটা বলে দিব, একটা হচ্ছে ত্যাগ অনুপাত, একটা লাভের অনুপাত। তাহলে আমাদের
কমপ্লিট হয়ে যাবে। একটা হচ্ছে ত্যাগ অনুপাত আর একটা হচ্ছে লাভের অনুপাত। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এই দুটো প্রশ্ন করে থাকে, ত্যাগ অনুপাত, লাভ অনুপাত। তো কোনো অংশীদারি ব্যবসায় নতুন অংশীদার যোগদান করলে মুনাফার অংশ থেকে পুরাতন অংশীদার যতটুকু ত্যাগ করতে হয় তাকে বলে ত্যাগ অনুপাত। মানে একটা অংশীদারি ব্যবসায় নতুন অংশীদার যখন যোগ করবে বা যোগদান করলে মুনাফার অংশ থেকে পুরাতন অংশীদারদের যতটুকু ত্যাগ করতে হয়, মানে আগে যদি 10 টাকা পায় তো এখন ধর 8 টাকা পাবে, কারণ নতুন অংশীদার যোগ হলে, সেই ক্ষেত্রে এটা ত্যাগ অনুপাত হবে। ওকে, তো ত্যাগ অনুপাতের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, যে পুরাতন অনুপাত মাইনাস তোমার নতুন অনুপাত। আর লাভের অনুপাতটা হচ্ছে নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। ঠিক আছে, লাভের অনুপাতটা হচ্ছে নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিয়ে দিতে হবে। মানে এখানে অংশীদারের কারবারটা কেমন হবে, যে অন্যদিকে কোনো অংশীদারের প্রতিষ্ঠানে যদি অংশীদার অবসর গ্রহণ করে বা অংশীদারিত্ব পরিত্যাগ করে, সেই ক্ষেত্রে মুনাফার অংশ কি বৃদ্ধি পাবে। সাপোজ 3 জন অংশীদার আছে, এর মধ্যে একজন অংশীদার অবসর গ্রহণ করলো, তাহলে যে 2 জন থাকলো ওদের মুনাফার পরিমাণটা কি বৃদ্ধি পাবে। সেখানে নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে তোমার লাভের অনুপাতটা বের হয়ে যাবে। তো এই দুইটা ফাংশন একটু ভালোভাবে মনে রাখবা, কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু পুরাতন অনুপাত দিয়ে দেয়, নতুন অনুপাত দিয়ে দেয়, তখন তোমাকে ক্যালকুলেশন করতে হয়। তো এগুলো একটু মাথায় রাখবা। আর বাকি যে থিওরিক্যাল বিষয় আছে, তোমার কাছে বই থাকলে তুমি ওগুলো পড়ে নিলেই ইনাফ হয়ে যাবে। জাস্ট যেটা বিষয়ে তোমাদের ধারণা দেওয়ার কথা ছিল যেগুলো আমি দিয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে তুমি বিশেষ করে উত্তোলন সুদ করবা, মূলধনের সুদ দেখবা, যেগুলো পার্সেন্টেজ দেওয়া থাকবে ওইভাবে ক্যালকুলেশন করে নিবা, তাহলেই ইনাফ। তো আমি আর এই ভিডিওতে বেশি আর কিছু বলতেছি না, জাস্ট তোমরা একটু পড়বা ভালো করে। বেস্ট অফ লাক। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।